আজকের বিষয় গোয়েন্দা গল্প। আমরা যদি ইংরেজি সাহিত্যের কথা বলি তাহলে বলতে হয় এডগার অ্যালান পো 1842 সালে প্রথম গল্প প্রকাশ করেছেন। তার ডিটেকটিভ ছিলেন অগাস্ট দুপো। তারপরে যিনি ইংরেজি সাহিত্যে রাজ করেছেন তিনি আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস। তারপর আগাথা ক্রিস্টির কথা বলতে হয়। এবং এবার একটু যদি বাংলা সাহিত্যে ডিটেকটিভ গল্পের কথা বলি সেক্ষেত্রে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটা পথ। 1893 সালে প্রথম ডিটেকটিভ গল্প লেখেন গিরিশচন্দ্র বসু। তারপরে তাকে অনুসরণ করে তারপরে আমরা যার গল্প পাই সেটি হলো গোয়েন্দার দপ্তর, হরিসাধন মুখার্জি। পাঁচকড়িদের কথা বলতেই হয় কারণ তিনি একটা বড় ভূমিকা রেখেছিলেন আমাদের বাংলা গোয়েন্দা সাহিত্যে। তার পরপরই আমরা যাকে দেখতে পাই তিনি হলেন আর কেউ নয়, আমাদের ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তারপরে আমি যার লেখা পড়ে সবচেয়ে বেশি ফিল করেছি বা ব্যাপারটাকে আত্মস্থ করতে পেরেছি তিনি সত্যজিৎ রায়ের ফেলুদা। এর মধ্য দিয়ে আরও অনেকেই লিখেছেন, আমরা কৃতি রয়ের কথা বলতে পারি। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতেই হয় যে এ পর্যন্ত যত ধরনের সাহিত্য ধারা রয়েছে, যতই বলা হোক এটা ব্রাত্য, তারপর আমি বলবো ডিটেকটিভ গল্পের একটা অন্যরকম মজা রয়েছে, একটা থ্রিল যেটি কাজ করে। এবং এদের সূত্র ধরে আমারও একসময় মনে হলো যে কেন নয় ডিটেকটিভ, অলোকেশ রয় আমার গোয়েন্দা চরিত্র। এবং আমরা যারা বই নিয়ে কাজ করি তাদের কাছে গোয়েন্দা সাহিত্যের একটা বিশেষ আমেজ রয়েছে। তো বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, আপনাদের স্বাগত জানাই। গোয়েন্দা বিষয়ক পত্রিকা আমাদের গোয়েন্দা তৃতীয় বছরের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানমালা ছিল সেখানে। চলুন জেনে আসি আমাদের এই অনুষ্ঠানে ঠিক কি দেখানো হয়েছে। সম্প্রতি ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি কক্ষে মোড়ক উন্মোচন হয়েছে আমাদের গোয়েন্দা পত্রিকার তৃতীয় বর্ষের প্রথম সংখ্যার। বাংলাদেশের সাহিত্যে গোয়েন্দা গল্প ও চরিত্রকে পাঠকনন্দিত করতেই 2 বছর আগে পথ চলা শুরু করে পত্রিকাটি। অনুষ্ঠানে বর্তমান সময়ের পাঠকপ্রিয় লেখকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজনে এসে নিজেদের গোয়েন্দা সাহিত্য পড়বার অভিজ্ঞতার কথা জানালেন তারা। আমরা কিশোর জীবনে যে সকল বইপত্র পেয়েছি এখন কিন্তু সেই রকম লেখাও হয় না, সেরকম পাঠকও নেই। এই জন্য সবচেয়ে বেশি যেটা দরকার হচ্ছে আমাদেরকে উৎসাহ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে এবং ব্যক্তিগত পর্যায়েও আমাদেরকে আসলে বই পড়া আগ্রহ তৈরি করতে হবে এবং আগ্রহ থেকে লেখারও তৈরি হবে। অনেক লেখক চাচ্ছেন নতুন নতুন গোয়েন্দা সাহিত্য লিখতে, তো তারা চেষ্টা করলে অবশ্যই একটা আইকনিক গোয়েন্দা চরিত্র তৈরি হতে পারে। যেমন ইতিমধ্যে অরুণ কুমার বিশ্বাস, উনি তার দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ডিটেকটিভ অলোকেশ রয় আর একটা হচ্ছে কিশোর গোয়েন্দা গুবলু গোয়েন্দা। আমার এখন বর্তমানে মনে হয় যে গোয়েন্দা গল্পকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই একটা সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। আমরা যখন দেখি যে এই কাহিনীটা হচ্ছে এর মধ্যে একজনকে খুন করা হয়েছে, ধরুন সেই খুনটার বিচার হচ্ছে না, কিংবা একটা অন্যরকম আমাদের অনুভূতিকে জাগ্রত করে। পুরো টাইম কিন্তু আমাদের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতে থাকে। প্রথম কিউরিওসিটিতে হয় যে একটি ঘটনাটি কিভাবে ঘটলো। সেকেন্ড কিউরিওসিটি হয় যে ডিটেকটিভ সেই ঘটনাটি কিভাবে বের করবে। এছাড়াও উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা এ সময় গোয়েন্দা সাহিত্য নিয়ে আলোচনা করেন। গোয়েন্দা লেখক যারা আছেন কিংবা অন্যান্য লেখক যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন যাতে তারা নতুন গোয়েন্দা সাহিত্য নিয়ে আসে, গোয়েন্দা চরিত্র সৃষ্টি করে। 90 দশক থেকে দেখে আসছি, আশা দেখছি, স্বপ্ন দেখছি, এখনো দেখে যাচ্ছি, ভবিষ্যতেও হতে দেখবো। আমরা সবসময় সুন্দর একটা বাংলাদেশ চাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জীবনের প্রথম লেখার চেষ্টা করেছি গোয়েন্দা, এবং সেটি হারিয়ে গেছে। এটি কখনোই আমি কোনো জায়গায় স্বীকার করিনি। এটা বোধহয় গোয়েন্দাদের মজা। আমাদের গোয়েন্দা পত্রিকার তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা পাঠকদের হাতে তুলে দিতে পেরে সম্পাদকীয় পরিষদ বেশ উচ্ছ্বসিত। এই ধারা অব্যাহত রেখে গোয়েন্দা সাহিত্যকে এগিয়ে নিতে লেখক পাঠকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তারা। তাদেরও ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্রের মতো সবাই আমাদের কিন্তু গোয়েন্দা সাহিত্যের কিছু না কিছু তারা
সিগনেচার তারা রেখেছেন। কথা বলেছি বর্তমান সময়ে বাংলাদেশের গোয়েন্দা সাহিত্য নিয়ে। চলুন জেনে আসি তারা বাংলাদেশের গোয়েন্দা সাহিত্য নিয়ে ঠিক কি বলছেন। মুজাফফর হোসেন, আমার প্রিয় সাহিত্যিক, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠান বই ভালোবাসি তোমার স্বাগত জানাই। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনি জানেন যে আমাদের গোয়েন্দা এটি বাংলাদেশে বলা যায় মোটামুটি সর্বপ্রথম আমরা শুধুমাত্র গোয়েন্দা গল্প নিয়ে একটি পত্রিকার আয়োজন করছি গত 3 বছর ধরে। আপনি শুরু থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এই জন্য স্বাগত জানাই। বলুন আপনার ভাবনা এবং অভিজ্ঞতা। আমি আছি বলতে আমি মনে করি যে বাংলাদেশে একটি অভিনব উদ্যোগ, এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। কারণ আমরা জানি যে সাহিত্যের একটি বড় জনপ্রিয় একটা জনরা যদি বলি যে গোয়েন্দা সাহিত্য, ডিটেকটিভ লিটারেচার, এবং ওয়ার্ল্ড ওয়াইড তার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা এবং একই সঙ্গে একটা সাহিত্যে কন্ট্রিবিউশনের কথা বলবো, সেইটা কোনোভাবে আমি মনে করি যে বাংলা সাহিত্যে শুরু হলেও আপনি জানেন যে, আপনি খুব ভালো করেই জানেন, আপনার লেখার মধ্যে দিয়েও পড়েছি যে আমাদের যেভাবে বিংশ শতকের শুরুর দিকে বা ঊনবিংশ শতকের শেষ দিক থেকে যেভাবে যাত্রাটা শুরু হলো, বিশেষ করে 1880-90 সালের পর থেকে যে উদ্দীপনা নিয়ে শুরু হয় গোয়েন্দা সাহিত্য আমাদের মেইন স্ট্রিমে জায়গা করে নেবে, সেই অর্থে কিন্তু এর বিকাশটা পরবর্তীতে আমরা দেখি যে স্থিমিত হয়ে গেছে। এবং আমাদের যারা একেবারে বলা যায় অগ্রগণ্য সাহিত্যিক, যাদের সোকল আমরা সিরিয়াস ধারার সাহিত্য বলি, তাদেরও ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্রের মতো সবাই আমাদের কিন্তু গোয়েন্দা সাহিত্যের কিছু না কিছু তারা সিগনেচার তারা রেখেছেন। একটা গল্প হোক, হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা গল্প আছে ডিটেকটিভ। রবীন্দ্রনাথের গল্পের যে মেজাজ সামাজিক গল্প, তাতে ডিটেকটিভ নামের গল্প তা আমরা ধরে নিতে পারি লেখার কথা না। তো আমি বলছি যে এই ধারাটা আমাদের কোনো না কোনোভাবে দেখবেন যে তারটা কেটে গেছে পরবর্তী দেশে। তো একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি নিজেই হয়তো যদি আমাকে কেউ বক্সিং করে তাহলে আমাকে হয়তো ওই ধারায় ফেলবে যে সিরিয়াস, সোকল সিরিয়াস ধারার লেখক। কিন্তু আমার ইন্টারেস্টটা কেন? কারণ আমি বক্সিংটা বিশ্বাস করি না। এবং এই একটা প্রোপাগান্ডা যে গোয়েন্দা সাহিত্য সাহিত্য না। এই যে শরদিন্দু মুখোপাধ্যায় যখন প্রথম লেখেন, আপনি দেখবেন যে একটা বইয়ের ভূমিকায় উনি উল্লেখ করেছিলেন যে এটা তো খুব সাহিত্যের একটা নিচু স্তরের সাহিত্য মনে করা হয়, কিন্তু যেটা এডগার অ্যালান পো বা আর্থার কোনান ডয়েল বা চেস্টারটনের মতো লেখকরা যে সাহিত্য সৃষ্টি করে, সেটা লিখতে পেরে আমি গর্বিত। এবং এখানে একটা জিনিস বলি, আমাদের শিবরাম চক্রবর্তী, যাকে আমরা জানি যে পুরো দস্তুর একজন রম্যরসিক লেখক, উনিও কিন্তু গোয়েন্দা গল্প লিখেছেন। ওনার ক্যারেক্টারের নাম ছিল কলকে কাশি, এবং সেটাও মজার, মজার, হ্যাঁ ডেফিনেটলি, রম্য দিয়ে ও যে গোয়েন্দা হতে পারে। এবং এইটাও কিন্তু ইন্টারন্যাশনালি যদি বলি যে বাংলা সাহিত্যের এই যে শিবরামের কথা বললেন, আমি পড়েছি এবং আমার কাছে মনে হচ্ছে বিশ্ব সাহিত্যে এরকম টেক্সট পাওয়া যাবে না গোয়েন্দার মধ্যে। এই ধারাটা ভেঙে গেল যখন, তখন আমার মনে হয়েছে যে কেউ যদি উদ্যোগ নেন, বিশেষ করে আপনি যখন নিজে আমাদের এই সময়ের খুব উল্লেখযোগ্য গোয়েন্দা লেখকদের একজন, তো আপনি যখন উদ্যোগটা নিলেন, তখন আমার মনে হয়েছে যে বাংলাদেশে গোয়েন্দা সাহিত্য যারা চর্চা করেন তাদের তো প্ল্যাটফর্ম নেই ওই অর্থে। দেখবেন আমাদের, আবারও বলছি যে সোকল মেইন স্ট্রিমের যে সিরিয়াস ধারা সাহিত্য বলতে তারা যেটা বোঝায়, সেখানে গোয়েন্দা গল্প খুব একটা স্পেস দেয়, আমাদের ব্রাত্য মনে করা হয়। ব্রাত্য মনে করা হয়। আপনি এত এত বড় বড় পত্রিকা, দৈনিক বলেন, সবখানে গোয়েন্দা সাহিত্য নেই, অথচ সাহিত্যের একটি খুবই জনপ্রিয় অনস্বীকার্য একটা সাহিত্যের ধারা, যেখানে 1890 সালের পরে ভারতীয় পত্রিকা যেটা আমরা জানি যে স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্র পরিবার, সেই পত্রিকাতে গোয়েন্দা গল্প ছাপা হতো যেখানে শুরু হয়। এবং সেই সময় যেখানে গোয়েন্দা সাহিত্যের জন্য পুরস্কারও দেওয়া হয়, আপনি জানেন যে 5টা ক্যাটাগরিতে ছোটো গল্পে ভাগ করা হয়, সে গোয়েন্দা সাহিত্য ছিল। কিন্তু আমাদের পরবর্তীতে এখন এসে যখন এটা আরও বেশি পপুলার মার্কেটও উচিত ছিল, এখন দেখবেন যে সাহিত্যের স্বীকৃতির জায়গা থেকে এত এত অ্যাওয়ার্ড দেওয়া হয়। তবে আমি, হ্যাঁ রাইট, কিন্তু আমি এখানে দ্বিমত করব। আমাদের যারা প্রতিষ্ঠিত সাহিত্যিক, আপনারা, আপনি সহ, তারা এটাকে যেভাবেই দেখুন না কেন, বর্তমান প্রজন্ম কিন্তু ডিটেকটিভ গল্প পড়ছে। এবং আপনি ওয়েব সিরিজের কথা বলেন, সেখানে আমি আরেকটি শব্দ চয়ন করতে চাই, থ্রিলো ডিটেকটিভ। একই সঙ্গে থ্রিলার এবং ডিটেকটিভের মেজাজ কিন্তু আছে। সুতরাং আমরা ফেরত আসছি না, এটা কিন্তু বর্তমান বলে না, আমরা ওই জায়গাটা যদি অ্যাড্রেস করি, দেখবেন যে আপনার বাইবেল বলা হয় যে সব থেকে শার্লক হোমস পঠিত টেক্সটের মধ্যে ধরা হয়। আপনি শেলডনকে কি বলবেন? তো এই যে এত পরিমাণ জনপ্রিয় এই লেখকরা, এত পাঠক যাদের, সেই পাঠককে কেন আমরা অ্যাড্রেস করছি না? এতে কিন্তু দুটো জিনিস হয়, একটা কিন্তু সাহিত্যের ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে। আজকে দেখবেন আমাদের সাহিত্যের বিকাশ হচ্ছে না বলে আমরা কথা বলি, তাহলে আমাদের তো যে বইয়ের পাঠক চাহিদা আছে, প্রকাশককে যদি শিল্প হতে হয়, ইন্ডাস্ট্রি হতে হয়, মানে পাবলিকেশন হাউসকে, সেই জায়গায় যেতে গেলে তো এই সাহিত্যকে অ্যাড্রেস করতেই হয়। আমাদের গোয়েন্দা সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছে। আপনি তো দেখলেন এবং আপনি জানেন যে এটা বেরোবে, সো কি মনে হয় এবারের যে সংখ্যাটা কীরকম? এবারের সংখ্যা, আমি আজকে যেহেতু প্রথম দেখলাম, আমি কন্টেন্টগুলো দেখলাম এবং আপনার যথারীতি আমার ভূমিকার প্রতি আমি আকৃষ্ট হই সবসময়, সম্পাদকীয়। তো সেখানে আপনি একটি চমৎকার প্রিফেস, যে কথাগুলো আমরা বললাম এরই সারদ স্যার এখানে দিয়েছেনও। এবং আমি যেহেতু আগের দুটো সংখ্যা দেখেছি, আমি আশাবাদী এই অন্য একটা জায়গা থেকে। যেমন গোয়েন্দা সাহিত্য, আমরা টিপিক্যালি যে গোয়েন্দা সাহিত্য বুঝি, আমরা জানি যে গোয়েন্দা সাহিত্যর ওই জায়গায় নাই। মানে ধরুন আগে একটা সময় বলা হতো যে গোয়েন্দা সাহিত্য কেন সাহিত্য না, এর সৃজনশীলতা নাই, এটা একটা ছাঁচ আছে যে
প্রথমে একটা অপরাধ ঘটবে, তারপর তাকে খোঁজা হবে, অপরাধী অনুসন্ধান করা হবে এবং শেষে গিয়ে দেখা যাবে যে অপরাধী পাওয়া যাচ্ছে এবং তার একটা জাস্টিফিকেশন। কিন্তু আমরা জানি যে এখন একটা আরেক ধরনের ফিকশন এসছে, যে স্পেকুলেটিভ ফিকশন বলি, যেটাতে এই জনরাগুলো ভেঙে যাচ্ছে। যে আপনার থ্রিলার, আপনি বলেন ডিটেকটিভ থ্রিলার এক ধরনের, মানে একটা আরেকটাকে ওভারল্যাপ করছে এবং এর মধ্যে ধরেন ফ্যান্টাসি আসছে, অনেক সময় ফ্যান্টাসি চলে এসে এটাকে আরও জমিয়ে তুলছে। তো এই যে আপনার এক একটা বিভাগ জনরা যে মিশে গিয়ে নতুন ব্লেন্ডিং হচ্ছে, যেটা আপনার গোয়েন্দার আমি বলবো প্রথম দুটো সংখ্যা আমি দেখেছি যে অন্যরকমভাবে গল্পগুলো বলা হয়েছে, কিছু কিছু গল্প। তো আমার কাছে মনে হয়েছে যে এইটা ইন্টারেস্টিং, যে সাহিত্যের এই যে গোয়েন্দা সাহিত্যেরও যে বিবর্তন এবং এক ধরনের বিকাশ বলবো, এবং তার মধ্য দিয়ে গোয়েন্দা সাহিত্য মানে শুধু যে ক্রিমিনোলজি না, অনেক সামাজিক ছোট ছোট অনুষঙ্গ উঠে আসে এবং সমাজের সংকটগুলো উঠে আসে। তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা আসলে সিরিয়াস সাহিত্য কেন বলি কারণ এটা সংকট থাকে, বাস্তবতা থাকে। তো এই সাহিত্য কি বাস্তবতা বিবর্জিত? অবশ্যই মোটেও না। তো এই জায়গাগুলো থেকে আমি বলবো যে আমাদের যারা নতুন গোয়েন্দার যারা লিখছেন তারা এগিয়ে আসবেন, তাদের ডাইমেনশনটা তৈরি হচ্ছে। রাইট। আপনাকে অশেষ ধন্যবাদ মুজাফফর ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং গোয়েন্দা পত্রিকার আমি সফলতা কামনা। থ্যাংক ইউ সো মাচ। তরুণদের ক্ষেত্রে নয়, আমি তো এমনও দেখেছি যে অনেক পরিণত পাঠক, বিদগ্ধ পাঠক, তারাও এই দুজনের এই গোয়েন্দা কাহিনী পড়ে তারা আনন্দ লাভ করেছে। রাজীব সরকার বর্তমান সময়ের একজন খুব গুরুত্বপূর্ণ গবেষক এবং প্রাবন্ধিক, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো লাগছে আপনার সঙ্গে আজকে কথা বলতে পেরে। আপনি জানেন যে গোয়েন্দা সাহিত্য যদিও আমরা অনেক একটু ব্রাত্য বলে বলতে পছন্দ করি, আমি কিন্তু তা মোটেও মনে করি না, কারণ আমাদের তরুণ প্রজন্ম পড়ছে। আপনার কথা শুনতে চাই। শুধু গোয়েন্দা কাহিনী না, যে কোনো শিল্প মাধ্যম সারা পৃথিবীতেই এর উৎকর্ষ নিয়ে একটু সন্দেহ প্রকাশ করা হয় যে এটি এত জনপ্রিয় কেন। তার মানে নিশ্চয়ই এর মধ্যে শ্রেষ্ঠত্বের ঘাটতি আছে। রবীন্দ্রনাথ যেমন বলেছে যে হিরে যখন বড় হয় তখন তার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে এটি যদি খুব শার্প কিছু হয়, খুব সেরা মেধাবী কিছু যদি হয়, তাহলে তো জনপ্রিয় হবে না। মানে এটা একটা তাত্ত্বিক ধারণা, কারণ সেটি সব মানুষকে স্পর্শ করবে না। কারণ পাঠকদের মধ্যেও বিভিন্ন ধরনের শ্রেণীভেদ আছে, যে কারা উঁচু মানের পাঠক, কেউ আছে খুব বিনোদনধর্মী রচনা পড়তে ভালোবাসে, কেউ হালকা ধরনের রচনা ভালোবাসে। কাজেই এই দৃষ্টিকোণ থেকে এটিকে ব্রাত্য বলে ভাবা হয়। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেটি ঘটেছে, এটি আসলে আমাদের দুর্ভাগ্য। আমাদের যারা বড় বড় সাহিত্যিক, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় কেউই গোয়েন্দা সাহিত্যের দিকে নজর দেননি। কারণ তাদের মধ্যেও এই বিষয়টি কাজ করেছে যে আদৌ এটি সাহিত্য কিনা, কিংবা কতটুকু সাহিত্য। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা জানি যে এ পর্যন্ত যত ছাপার অক্ষরে ছাপা বই, বাইবেলের পরে কিন্তু বলা হয় আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস, এবং আমি যদি বলতে চাই তর্কের খাতিরে সত্যজিৎ রায়ের যে ফেলুদা, এটি আপনি যেমনটি বলছিলেন যে এমনকি বাংলা ভাষাভাষী কেউ কোনো পাঠক এটি পড়েনি একবার, এটা কিন্তু হতে পারে না। সুতরাং আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে এটা কিন্তু জনপ্রিয়তা হলেই সেটি মান হবে না, এটা কি সবসময় প্রযোজ্য? না, এটি সবসময় একদমই প্রযোজ্য নয়, তবে সাধারণত এটি প্রযোজ্য। কিন্তু এর যে ব্যতিক্রম ঘটে, এর বহু প্রমাণ কিন্তু আছে আমাদের সাহিত্যে এবং বিশ্ব সাহিত্যে তো ঘটে। এই যে আর্থার কোনান ডয়েলের যে অমর সৃষ্টি শার্লক হোমস, সারা পৃথিবীতে তার এত প্রচার প্রসার এবং মানে রেকর্ড সংখ্যক মুদ্রণ। আমরা যদি বাংলা সাহিত্যের কথা বলি, বিশেষ করে দুটো চরিত্র তো অনিবার্য, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী এবং সত্যজিৎ রায়ের যে ফেলুদা, মানে অনির্বচনীয় একটি ব্যাপার এবং অভাবনীয় ছিল তাদের জনপ্রিয়তা। শুধু তরুণদের ক্ষেত্রে নয়, আমি তো এমনও দেখেছি যে অনেক পরিণত পাঠক, বিদগ্ধ পাঠক, তারাও এই দুজনের এই গোয়েন্দা কাহিনী পড়ে তারা আনন্দ লাভ করেছে। আর আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমরা দেখব যে আমাদের কথা সাহিত্যিক হিসেবে যারা খুব খ্যাতিমান, বিভিন্ন প্রজন্মেরই যদি বলি, তাদের কারো হাত থেকে আমরা কোনো স্মরণীয় গোয়েন্দা চরিত্র পাইনি। কাজেই বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র যতটা অবহেলিত, তার হচ্ছে বেশি অবহেলিত বাংলাদেশের সাহিত্যে। যেমন পশ্চিমবঙ্গের কথা যদি বলি, সুনীল গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সমরেশ মজুমদার, হ্যাঁ, তাদের অনেকে, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, আর অনেকের নাম করা যাবে। তারা তাদের যে মূলধারার সাহিত্য, এর চর্চার পাশাপাশি তারা কিন্তু গোয়েন্দা চরিত্র তৈরি করেছেন এবং তাদের রচনার গুণের উৎকর্ষের কারণেই সেটি পাঠকপ্রিয়তা পেয়েছে। কিন্তু আমাদের যারা বাংলার কথা সাহিত্যিক কিংবা গল্পকার কিংবা ফিকশন রাইটার, তাদের মধ্যে কিন্তু এই আগ্রহটি আমরা কখনো দেখি। এবং দাদা যেটি বলছেন আপনি, আমি কিন্তু এই আমাদের গোয়েন্দা পত্রিকাটি করতে গিয়ে আমি কিন্তু লক্ষ্য করেছি যে আমি অনেক যশস্বী লেখককে নক করেছি, রিকোয়েস্ট করেছি, তারা কিন্তু বলেছেন ভাই পারছি না, এটা কিন্তু লেখা পাওয়া যাচ্ছে না, তারা আসলে এদিকে। এবং আমি তো বলবো যে এটা যদিও যতই ছাঁচে ঢালা লেখা বলি না কেন, এখানে একটা প্রস্তুতির ব্যাপার থাকে, সবাই কিন্তু এই কাজটা হয়তো করতেও পারেন। আমি এখানে একটু বলতে চাই, প্রস্তুতি মানে ভয়াবহ প্রস্তুতি দরকার।
মানে যিনি গোয়েন্দা কাহিনী লিখছেন তিনি নিজেও কিন্তু আসলে একজন গোয়েন্দা, না হলে কিন্তু তিনি লিখতে পারবেন না। আর আরেকজন গোয়েন্দা যিনি প্রচণ্ড মেধাবী একজন মানুষ, খুব পড়াশোনার প্রয়োজন, সাম্প্রতিক তথ্য প্রযুক্তি এবং খুনের যত ধরনের মানে মোটিভ আছে, কিংবা আমি সায়েন্স টেকনোলজির কথা বলতে পারি, আমি মেডিকেল সায়েন্সের কথা বলি, এই যে খুঁটিনাটি বিষয়ে অপরাধ বিজ্ঞান সম্পর্কিত এই বিষয়গুলো সম্পর্কে যার স্পষ্ট ধারণা নেই, তার পক্ষে একটি সার্থক গোয়েন্দা কাহিনী তৈরি করা সম্ভব নয়। এক্স্যাক্টলি। এবং এই পরিশ্রমটি কে স্বীকার করবে? এবং আমি আপনার এই সুযোগে নিজের ঢোলে একটু পিটিয়ে নিই। আমার ডিটেকটিভ ক্যারেক্টার অলোকেশ রয়, ইনফ্যাক্ট আমি শুধুমাত্র এই ক্যারেক্টারটিকে তৈরি করার জন্য আর কে নারায়ণ রেড্ডির যে আপনার ফরেন্সিক মেডিসিন আমাকে কিন্তু গুলে খেতে হচ্ছে। রাইট নাও আমি ক্রিমিনোলজি পড়ছি এবং আমি ইংল্যান্ডে গিয়ে সেই মিউজিয়ামটাকেও দেখে আসছি শুধুমাত্র নিজের আত্মবল বাড়ানোর জন্য, এবং ইটস মাই প্যাশন। সুতরাং প্যাশনেট না হলে কিন্তু আমার মনে হয় এরকম একটা শ্রম আমার মনে হয় যে আমি আপনাকে অভিনন্দন জানাই এই কাজটির জন্য, এবং আমি মনে করি যে আপনার মতো যদি এরকম আরও আমরা গুটি কয়েক কথা সাহিত্যিক ফিকশন রাইটার যদি আমাদের সাহিত্যে পাই যারা এই শ্রমটুকু এবং এই নিবেদনটুকু দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে আমাদের দেশে বাংলাদেশের সাহিত্যে এটি স্বতন্ত্র ধারার শক্তিশালী গোয়েন্দা সাহিত্য তৈরি হতে পারবে। এবং সেটি যদি তৈরি হয় তাহলে এর জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পাবে, আমার মনে হয় নিত্য নতুন পাঠকের পাশাপাশি নতুন প্রজন্মের যারা লেখক তারাও খুব অনুপ্রাণিত বোধ করবে যে হ্যাঁ আমরাও তাহলে গোয়েন্দা কাহিনী লিখি। আমাদের সাহিত্যকে যদি আমরা বৈচিত্র্যমণ্ডিত করতে চাই, আমরা যদি সমৃদ্ধ করতে চাই এবং নানান গুণ দিয়ে যদি বিকশিত করতে চাই, দ্যুতিময় করতে চাই, তাহলে এই যে গোয়েন্দা কাহিনী বা রহস্য অ্যাডভেঞ্চার যাই বলি না কেন অবশ্যই একটি ভিন্ন ধরনের গুণগত মাত্রা যোগ করবে, এতে আমাদেরই সাহিত্য সমৃদ্ধ হবে। অশেষ ধন্যবাদ রাজীব, আপনি আমাদের সময় দিয়েছেন। আশা করছি আমাদের আবার দেখা হবে, আবার অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ। কথা হলো বাংলাদেশের গোয়েন্দা সাহিত্য নিয়ে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানলাম যে দেশের একমাত্র গোয়েন্দা পত্রিকা আমাদের গোয়েন্দা কিভাবে এগিয়ে যাচ্ছে। দেখা হবে আগামী পর্বে। বিদায় নিচ্ছি আমি অরুণ কুমার বিশ্বাস। সেনাগাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।